আমরা শুরু করতে চলেছি ক্লাস 6-এর জিওগ্রাফি এনসিইআরটি বাংলা। প্রথম চ্যাপ্টারে বলছে যে আমাদের যারা পুরনো সময়ে ছিল তারা যে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা ছিল সেটা ছিল জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞানে করা কী হতো, এখানে করা হতো যারা যে তারা, চাঁদ, তারা, সূর্য, ছায়াপথ, ধূমকেতু, উল্কাপথ প্রভৃতি যে সকলগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করা হতো এবং সেটাকেই বলছে জ্যোতির্বিজ্ঞান হিসাবে বলা হয়ে থাকে। এখন আমাদের জানা উচিত যে জ্যোতিষ্ক কাদের বলে। বলা হচ্ছে যখন দিনের বেলায় আমরা যখন সূর্য দেখতে পাই, এমনি রাত্রিবেলা অন্ধকারের পর বিভিন্ন ধরনের তারা, চাঁদ এসবগুলো দেখতে পাই। এই সমস্ত কিছুকে আমরা জ্যোতিষ্ক বলে থাকি। অর্থাৎ সমস্ত ধরনের যে গ্রহ আছে, উপগ্রহ আছে, নক্ষত্র আছে, গ্রহাণুপুঞ্জ আছে, তাদেরকে আমরা জেনারেলি বলে থাকি জ্যোতিষ্ক। এবার এই জ্যোতিষ্ক যেখানে অবস্থান করছে, যে শূন্য স্থানে অবস্থান করছে, যে স্থানে অবস্থান করছে, সেই স্থানটাকে বলা হয় অসীম শূন্য স্থান এবং এই সমস্ত কিছুকে আমরা মহাবিশ্ব বা ইউনিভার্স বলে থাকি। এবার আমাদের জানা উচিত যে আমরা কিভাবে এই অবস্থানে কি করে আমরা এলাম, আমাদের বর্তমান অবস্থা যেটা রয়েছে অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি কীভাবে হলো। এখানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দেন, তার মধ্যে থেকে সবথেকে গ্রহণযোগ্য তত্ত্ব হিসাবে যে তত্ত্বটিকে দেওয়া হয় সেখানে বলা হয় যে একটা সময় ছিল যখন সমস্ত কিছু, এই যে গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি সমস্ত কিছুই একটা ক্ষুদ্র বিন্দুর মতন অবস্থায় ছিল, মানে বালির কণার থেকেও ছোট অবস্থায় একটা জায়গায় সেগুলো অবস্থান করছিল। এই সমস্ত জিনিসপত্র যেহেতু এই একটা ছোট অংশের মধ্যে ছিল, সেটাই হঠাৎই 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। আবার অনেকে এটাকে বিস্ফোরণ হিসাবেও বলে থাকেন এবং যার ফলে এখানের মধ্যে প্রচুর পরিমাণে তাপ আর অকল্পনীয় শক্তির ছড়িয়ে পড়ে। অর্থাৎ কি হয় না, একটা কণা, বালির কণার মতন অবস্থায় সমস্ত কিছু সঞ্চিত ছিল, সমস্ত কিছু এক জায়গায় একত্রিত ছিল, যার মাধ্যমে কি হয় কিছু সময় পর, একটা পার্টিকুলার সময় পর কি হয় না, এটার মধ্যে বিস্ফোরণ দেখা যায়, যার ফলে এর মধ্যে থাকা সমস্ত কণা, জিনিসপত্রগুলো, ধুলোকণা, গ্যাস ইত্যাদি সমস্ত কিছু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের বলের কারণে এরা কি করে না, মেঘের সৃষ্টি করে এবং এখানের মধ্যে এই বিস্ফোরণের ফলে অনেক মেঘের এরকমের সৃষ্টি হয়। কিছু কিছু জায়গায় কিছু কিছু মেঘের সৃষ্টি হয়, পুরো আস্তে আস্তে সরাচ্ছে, তাই আস্তে আস্তে মেঘের সৃষ্টি হবে। এই মেঘগুলির মধ্যে একটি মেঘ যেটা হচ্ছে এই ধূলিকণা এবং গ্যাসের মহাজাগতিক মেঘ, যার নাম হচ্ছে নেবুলা বা নীহারিকা। এবার এই নীহারিকার মধ্যেও কি হতে থাকে না, যেহেতু এগুলি বিভিন্ন ধরনের বলের কারণে কি হয় না, এরা ঘুরতে শুরু করে। এদের যে কণাগুলো ছিল তার মধ্যে কিছু কণা খুব ছোট কণা ছিল, ধূলিকণা, এবং কিছু কণা ছিল যেগুলো বড় কণা ছিল অবশ্যই। তো তার মধ্যে থেকে যে ছোট ছোট কণাগুলো ছিল সেগুলো মিলিয়ে কিছু বড় কণা তৈরি করবে, আবার যে ছোট ছোট কণাগুলো ছিল সেগুলোও থাকবে। এর মধ্যে বলা হচ্ছে যে এখানের মধ্যে দিকে এই ছোট কণাগুলোর মধ্যে কিছু কিছু কণাগুলো কি হয় না, এই পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে এবং এইখানের মধ্যেই যখন আস্তে আস্তে এটা যখন জমাট বাঁধতে শুরু করে, এবং জমাট শুধুমাত্র হালকাভাবে একসাথে জমাট বাঁধবে শুধু তাই নয়, খুব জোরে ধাক্কা লাগলে যখন হবে তখন কি হবে, এর মধ্যে অনেক আগুনের সৃষ্টি হবে, জ্বলন্ত টাইপের সৃষ্টি হবে, এই জ্বলন্তের কারণে কী হবে না, জ্বলন্ত নক্ষত্রের জন্ম হবে। এবং এই নীহারিকার ক্ষেত্রে বা নেবিউলার ক্ষেত্রে এই জ্বলন্ত নক্ষত্র আমাদের সূর্য, অর্থাৎ এইভাবে সূর্যের সৃষ্টি হয়েছিল। এবার এই আমাদের জানা উচিত এক্ষেত্রে যে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এগুলি কী জিনিস। এবার কি হয় যে নক্ষত্র অর্থাৎ যাদের কাছে নিজস্ব আলো আছে, তারা হচ্ছে নক্ষত্র, যেমন আমাদের সূর্য। তেমনি গ্রহ আছে, গ্রহ যারা নক্ষত্র থেকে আলোকিত হচ্ছে, ঠিক আছে, এবং সেগুলোর মধ্যে যেমন হচ্ছে পৃথিবী, বুধ, শুক্র এসবগুলি। এছাড়াও হচ্ছে আমাদের যারা রয়েছে তারা হচ্ছে উপগ্রহ, যারা গ্রহগুলিকে কেন্দ্র করে ঘুরছে, তাদের বলছি আমরা উপগ্রহ। এবার এই সমস্ত জিনিসপত্রগুলো থাকার সাথে সাথে এখানের মধ্যে আরও অনেক কিছু থাকবে। এই গ্যাসীয় বা ধূলিকণাগুলো যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র একটা জায়গায় থাকবে না, এছাড়াও অনেক কিছু থাকতে পারে। এই অনেক কিছুর মধ্যে কী আছে না, এখানের মধ্যে আমি বললাম নক্ষত্র আছে, তেমনি অনেক নক্ষত্র মিলে নক্ষত্র মণ্ডল তৈরি করে। এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলোকে আমরা বলছি মিটিওরয়েডস। রাতের আকাশে অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমাদের কোনো বিরাট জিনিসপত্র যার পিছন দিকে ধোঁয়ার মতন উঠছে, এই ধরনের কখনো কখনো জিনিসপত্র দেখা যায় যেগুলোকে আমরা বলি
ধূমকেতু বলে থাকি আমরা। তেমনি অনেক ধরনের গ্রহ, তারা কী করে, গ্রহাণুপুঞ্জ মানে এই ধরনের পাথর যেগুলো তৈরি হয় সেগুলো অনেক সময় আমাদের পৃথিবীতে চলে আসে, যেটাকে আমরা উল্কা বলে থাকি। উল্কা, তারা খসে পড়া যেটাকে বলা হয় সেটাই আসলে উল্কা, ঠিক আছে, এবং উল্কা বৃষ্টিও হয়ে থাকে। এবার এগুলোর ব্যাপারে আমাদের ভালোভাবে জানতে হবে। প্রথমে ছায়াপথের কথা বলা হচ্ছে। ছায়াপথ কী জিনিস না, বলছে আমাদের লক্ষ লক্ষ নক্ষত্র, এই ধরনের নক্ষত্র মানে আমি কি বললাম যে সূর্যের মতন যারা আলো দিতে পারে সেই তারা হচ্ছে নক্ষত্র। সেই ধরনের অনেকগুলো নক্ষত্র, এরকম জ্বলন্ত নক্ষত্র তারার মতো সূর্যের মতন, ওরা সবাই যেখানে থাকবে সেগুলোকে নিয়ে, লক্ষ লক্ষ নক্ষত্রকে নিয়ে আমরা এক ধরনের বলতে পারি সেটাকে বলা আমরা ছায়াপথ বা গ্যালাক্সি। গ্যালাক্সির তৈরি হয় এবং এই পৃথিবী, আমাদের সূর্য, এরা এবং অন্যান্য গ্রহরা রয়েছে যেখানে, সেই গ্রহ সেটার নাম আমরা দিয়ে থাকি কি না আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, ঠিক আছে। এবার এরা বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির অর্থাৎ যেমন অনেক সময় ডিম্বাকার হতে পারে, অনেক সময় প্যাঁচানো হতে পারে, এরকম হতে পারে। এবং এই যে ছায়াপথগুলো রয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস আছে ছায়াপথের মধ্যে, এবং এই ছায়াপথের মধ্যেই একটা হচ্ছে আমাদের আকাশগঙ্গা। এবং এই আকাশগঙ্গার প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গার গঠন হয়েছিল, ঠিক আছে। এবার আমরা পড়ছি নক্ষত্র নিয়ে। নক্ষত্র কী জিনিস না, যার যে তারাগুলো আমরা দেখতে পাই খুবই সাদা, ঠিক আছে, ঝকঝকে সাদা রাত্রিবেলা, তারা নক্ষত্র, অর্থাৎ জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। কিন্তু সবাই কি নক্ষত্র না, একদমই না। আমাদের জানতে হবে যে এখানের মধ্যে অনেক গ্রহ আছে যারা কি করে না, নক্ষত্রের আলোতে আলোকিত হয়েও অনেক সময় তারা হিসাবে দেখতে পাওয়া যায়। অর্থাৎ যাদের আলো বেশি হবে, মোট কথা, সেগুলো নক্ষত্র। আমাদের সবচেয়ে বড় আমরা দেখতে পাই যেটাকে আমরা সাধারণভাবে, সেটা হচ্ছে সূর্য দিনের বেলায়। যেহেতু এটা কাছে আছে তাই আমরা দিনের বেলায় যখন সূর্যের আলো দেখি তখন আমরা তারাদের দেখতে পাই না। এবার তারার রঙের কথা আসে। তারারা বিভিন্ন রঙের হতে পারে এবং সেই রঙগুলো কি নির্দেশ করে, তাদের উষ্ণতা নির্দেশ করে, তারা কতটা গরম সেটা নির্দেশ করে। তারা উষ্ণতা, উজ্জ্বলতা দুটো থেকেই সব থেকে বেশি হবে সাদা রঙের, এবং নীল হবে অনেক উষ্ণতা বেশ উজ্জ্বল হয়ে থাকে বিরাট নীল তারা। এবং যারা মাঝারি হলুদ তারা মাঝারি মানের হয়ে থাকে, এছাড়া লাল আছে যাদের উষ্ণতা কম। তো বিভিন্ন ধরনের আলোর মাধ্যমে অনেক সময় আমরা জানতে পারি যে নক্ষত্ররা ঠিক কতটা গরম, ঠিক আছে। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের আলোকবর্ষের কথা। এই আলোকবর্ষ জিনিসটা কি না, বলা হয় যে যেহেতু তারারা অনেক অনেক দূরে থাকে তাই আমরা সেটাকে সবসময় মাপতে পারি না। আমরা যেরকমভাবে মিটার মাপি, কিলোমিটার মাপি, সেভাবে মাপা সম্ভব হয় না। তাই যারা অনেক অনেক দূরে আছে আমাদের থেকে, যে তারারা, তাদের কীভাবে মাপা হবে? তাই আমরা আর ওখানের মধ্যে কোনো ফিতে দিয়েও মাপা যাবে না, যে মহাজগতে আমরা ফিতে দিয়ে কী করে মাপবো। তাই আমাদের এখানের মধ্যে একটা পথ, সেটা হচ্ছে আলোর গতিবেগ। আলো যতটা 1 বছরে যেতে পারে, ঠিক আছে, সেই দূরত্বটাকে বলা হচ্ছে আলোকবর্ষ। অর্থাৎ কী জিনিস, যে আমরা যদি ধরি যে আমাদের যে সূর্য থেকে পৃথিবী আছে, পৃথিবী থেকে সূর্যের কতটুকু সময় লাগে আসতে, সূর্যের আলো 8 মিনিট সময় লাগে, 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় 1 সেকেন্ডে কত কিলোমিটার যাচ্ছে? 3 লাখ কিলোমিটার। তো এই যে এই দূরত্বটা হলো 1 সেকেন্ডে, তুমি 1 বছরে কত যায় সেটা বের করে নেবে এরা। এবং তারপর থেকে আমরা সেই 1 বছরে যত দূর আলো যেতে পারবে সেই জায়গাটাকে আমরা আলোকবর্ষ হিসেবে নিই। মানে মোট কথা আলোকবর্ষ একটা দূরত্ব পরিমাপকের একক হিসেবে ব্যবহৃত হয়, যেখানের মধ্যে কি করা হয় না, কোনো একটা অন্য কোনো গ্রহাণুগ্রহ, পুঞ্জগ্রহ বা নক্ষত্র আমাদের থেকে কত দূরে আছে সেটা আমরা মাপার জন্য এটাকে ব্যবহার করে থাকি। এবার যেটা আছে সেটা হচ্ছে নক্ষত্র মণ্ডল। আচ্ছা, মণ্ডল শব্দের অর্থ কি? মণ্ডল শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো কালেকশন, যেটা হচ্ছে মণ্ডল বলা হচ্ছে। মানে অর্থাৎ নক্ষত্রদের মণ্ডল, অর্থাৎ অনেকগুলো স্টারকে আমরা যখন নিয়ে বলবো সেটা বলবো নক্ষত্রমণ্ডল। এভাবে অনেক ধরনের নক্ষত্রমণ্ডল দেখা যাবে। তার মধ্যে একটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। সাতটা নক্ষত্র মিলে প্রশ্নের চিহ্নের মতন যে নক্ষত্রমণ্ডল তৈরি করে সেটাকে বলি আমরা সপ্তর্ষি মণ্ডল। উত্তর আকাশে দেখতে পাওয়া যায়, তেমনি এম অক্ষরের মতন দেখতে পাওয়া যায় ক্যাসিওপিয়া, তেমনি ক্রুশ চিহ্নের মতন দেখতে পাওয়া যায় বকমণ্ডল। এবং অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ রয়েছে যেটা বলছে কালপুরুষও রয়েছে, সাহসী শিকারী রূপে, মানে মোট কথা ওরকমই দেখতে লাগে রাত্রির আকাশে। তাই এগুলো উদাহরণ হতে পারে আমাদের নক্ষত্রমণ্ডলের। এবার আমাদের নক্ষত্রমণ্ডল জানার পর যেটা জানা উচিত যে তারাগুলো যখন আমরা দেখি তখন কেন মিটমিট
করে। এবার এই মিটমিটে করার কারণ হিসেবে বলা হয় যে যেহেতু যেটা জানতে হবে সেটা হচ্ছে তারারা কেন মিটমিট করে, এরকম বলা হয় যে আমাদের পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডল আছে, অর্থাৎ বায়ু আছে, রাইট। আর আমাদের পৃথিবীর বাইরে যখন আমরা যাই তখন আমরা দেখি যে সেখানের মধ্যে কোনো মাধ্যম নেই, এবং এর কারণে যে বায়ু মাধ্যম আছে, ঠিক আছে, বায়ুমণ্ডল আছে, এবার বাইরের থেকে যখন কোনো যখন তারার আলো আসে তখন সেগুলো যেহেতু আমাদের পৃথিবীর বায়ুস্তরকে পেরিয়ে আসতে হয়, তাই সেটার মধ্যে কিছু আলোর গতিপথের পরিবর্তন দেখতে পাওয়া যায়, যার কারণে আমরা বিভিন্ন ধরনের তারাগুলোকে কীরকম দেখি মিটমিট করছে বলে দেখে থাকি, এমন নয়, ঠিক আছে, যে তারা মিটমিট করে। এবার বলা হচ্ছে যে টেলিস্কোপ কী জিনিস না, যেমন দূরবীন যেটাকে আমরা বলি, তো দূরবীন বা টেলিস্কোপ হচ্ছে দূরবীন, মানে দূরের জিনিসকে দেখবার জন্য। কীরকম না, এই ধরনের একটা গঠন করা হয় যেখানের মাধ্যমে বলা হয় যে আমরা কীভাবে তারাদেরকে দেখতে পারি। এখানের মধ্যে কী করে না, তারাদের দিকে একটা এখানের মধ্যে আলো আসে, তারাদের দিকে ফোকাস করে এবং সেখান থেকে ওরা ছবি তোলে এবং বিভিন্ন ধরনের কম্প্যারিজন করে এ ধরনের, যাতে তারা বিভিন্ন ধরনের যে মানে মহাবিশ্বে কী কী চলছে এই ধরনের জিনিসপত্রগুলো জানতে পারে। এখানের মধ্যে গম্বুজ আকারে এখানে বলে দেওয়া হয়েছে যে আকাশ থেকে কাঁচ লাগানো বিশাল চোঙ দরকার হয় প্রতিটা টেলিস্কোপের জন্য। বিরাট গোলাকার গম্বুজ, যাকে মানমন্দির বা অবজারভেটরি বলে, সেখানে এরকম থাকে। ভারতের মধ্যেও আছে এই ধরনের। এবার হচ্ছে ধ্রুবতারা। ধ্রুবতারা হচ্ছে এমন একটা নক্ষত্র, একটা তারা যেখানের মধ্যে উত্তর আকাশে দেখতে পাওয়া যায়, এবং এর অবস্থান জেনারেলি সবসময় উত্তর মেরুর দিকে হয়ে থাকে, এবং তাই একে দেখে অনেকে কম্পাসের যখন ছিল না তখন দিক নির্ণয়ের জন্য এটি খুব ভালোভাবে ব্যবহার করা হতো। এবার হচ্ছে সূর্য পরিবার। আমরা প্রথম থেকে দেখে নেব যে এখানের মধ্যে আমরা পেলাম কি না, সূর্য, প্রথম হচ্ছে সূর্য, এবং এর থেকে বাইরের দিকে যখন যাচ্ছি তখন আমরা দেখব বিভিন্ন ধরনের জিনিসপত্র, বুধ, শুক্র, পৃথিবী যেখানে আমরা থাকি, পৃথিবী, মঙ্গল। এবার এখানের মধ্যে একটা বেল্ট থাকে মানে এখানের মধ্যে অনেক ধরনের এই যেখানে ডেব্রি মানে বিভিন্ন ধরনের যে পাথরের মতো জিনিসপত্র সেগুলো রয়ে যায়, যেটাকে আমরা বললাম অ্যাস্ট্রয়েড, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ, এইসব জিনিসপত্রগুলো রয়ে যায়। সেখানে একটা বড় বেল্ট থাকে মঙ্গল আর বৃহস্পতির মাঝে। এবার এর পরে থাকে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবার যদি আমরা আরও ভালো করে জানতে চাই তাহলে এখানের মধ্যে এই 8টা তো রয়েছে, এছাড়া একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে প্লুটোকে আগে গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু এখন সেটাকে বামন গ্রহ হিসেবে ধরা হয়, ঠিক আছে। এছাড়াও রয়েছে সেরেস, এগুলো বামন গ্রহ। এবার বলা হচ্ছে যে আকাশগঙ্গা 1,00,000 কোটি তারার মাঝে মাঝারি হলুদ তারাটি হলো সূর্য, এবং 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে এই সূর্যের সৃষ্টি হয়েছিল। আগেও বলেছিলাম যে ওই মানে ভেতরের দিকে যে হালকা জিনিসপত্রগুলো সেগুলো যাবে, হালকা গ্যাস, হালকা ধূলিকণা, এবং সেখানের মধ্যে সেগুলো হালকার মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম আছে, এবং কিছু ভাসমান ধূলিকণা, এরা সবাই সংকুচিত হয়ে বারবার ধাক্কা লাগবে কারণে এরা কী হবে না, এখানের মধ্যে আলো সৃষ্টি হচ্ছে যেমন, ঠিক আছে, কিন্তু তাহলে মানে পৃথিবীতে আলো তো হয় না, সেই জন্যই, কেননা হিলিয়াম, হাইড্রোজেন এইসব গ্যাসগুলো সংকুচিত হচ্ছে এবং জমাট বেঁধে যাচ্ছে, এবং এখান থেকে আলো সৃষ্টি হচ্ছে, এবং এখানের মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া চলতে থাকে। বিক্রিয়া কী জিনিস, হাইড্রোজেন, হিলিয়াম এই গ্যাসের বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এদের মধ্যে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে, এবং যার ফলে এই আলো সৃষ্টি হচ্ছে। এবং এখানের মধ্যে এটাকে বলা হয় সদ্য জন্মানো নক্ষত্রের মহাকাশে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি বের হয়, এবং সেটাকেই আমরা বললাম যেটা যে বিক্রিয়া টাইপের হয়, তো সেখান থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে, এবং তার ফলে এখানের মধ্যে সূর্যের সৃষ্টি হয়, তেমনি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এরা সবাইও সৃষ্টি হয়, এবং এরা সবাই যেহেতু ভরে কম, ওজনে কম, তাই ভরের দিক থেকে কম, ওজন নয়, ভরের দিক থেকে কম, তাই এখান থেকে কী হবে, এটাকে সৌরজগতে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে, এবং এটাই হচ্ছে আমাদের সূর্য পরিবার বা সৌরজগৎ। এবার কিছু ছোট জিনিস আছে, যে সূর্যের বাইরে যে অংশ আছে তাকে আমরা করোনা বলে থাকি, করোনা বলে স্তরটাকে বলা হয়ে থাকে, এবং এখানের মধ্যে যেহেতু উষ্ণতা খুব বেশি, তাই কণাগুলি যেগুলো থাকে তারা হয় আয়নিত কণা, গ্যাস এবং রশ্মি, এরা সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং এটাকে আমরা বলি সূর্যঝড়। কী হয় না, একটা টাইম পর একটা সময় পর কী হয় না, ব্ল্যাক স্পট দেখতে পাওয়া যায়, ছোটো কালো কালো দাগ দেখতে পাওয়া যায় সূর্যের মধ্যে। সূর্যগ্রহণ নয়, এটা অন্য ধরনের, যেখানে বলা হয়েছে না যে উত্তাপ একটু কমে যায়, সেখানের মধ্যে এই সূর্যের গায়ের মধ্যে কিছু জায়গায় উত্তাপ কম হয়ে যায়, সেখানের মধ্যে যখন উত্তাপ কম হয়ে যাবে তখন সেই জায়গাটা একটু হলেও উজ্জ্বল কম লাগবে, এটাকে সৌরকলঙ্ক বলে। এটার কারণে কী হয় না, তার মানে ওই অংশের মধ্যে শক্তি দুর্বল হয়ে যায়, এবং 11 বছর পর এই যে ঘটনাটা দেখতে পাওয়া যায়, এবং যার ফলে যখন কোনো কিছুকে ধরে রাখবার ক্ষমতা, সূর্যের কেন্দ্রের দিকে সবসময়, যেমন আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে টান আছে, তেমনি সূর্যের কেন্দ্রের দিকেও টান থাকবে। এই কণাগুলি যেগুলি আয়নিত কণা হোক, গ্যাস হোক, রশ্মি হোক, এগুলো সব কিছু কী হবে, কেন্দ্রের দিকে থাকবে, কেন্দ্রের দিকে
আটকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যে অংশের মধ্যে সৌর কলঙ্কের সৃষ্টি হয় সেখানের মধ্যে কী হবে, একটু হলেও শক্তিটা বাকি অংশের থেকে কম হবে। যেহেতু এখানে শক্তিটা কম হবে, তাই এখানের মধ্যে থেকে যে কণাগুলো থাকবে সেগুলো বেশি সহজেই বাইরের দিকে চলে যেতে থাকবে। তো এই যে ঝড়গুলো, তাই 11 বছর পর পর দেখতে পাওয়া যায়। 11 বছর পর পর যেহেতু এই সৌর কলঙ্কের পরিমাণে পরিবর্তন হয় সৌর কলঙ্কের মধ্যে, তাই এখানের মধ্যে ঝড় জোরালো হয়ে যায়। এবং এর ফলে কী হয় না, আমাদের পৃথিবীর থেকে ছাড়া বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ, মানে উপগ্রহ কিন্তু কৃত্রিম, অর্থাৎ যেমন বিভিন্ন দেশ কী করে না, বিভিন্ন ধরনের স্যাটেলাইট পাঠায়, যেটাকে আমরা বলি সেই কৃত্রিম উপগ্রহ, যারা যোগাযোগ ব্যবস্থাতে হেল্প করে আমাদের, এই সমস্ত জিনিসের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এবার হচ্ছে আরও কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্টের কথা বলা হচ্ছে, যে আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ, এবং সূর্যের যে বাইরের দিকের উষ্ণতা সেটা প্রায় 6000 ডিগ্রি, এবং ভিতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ বাইরের দিকে একটু উষ্ণতা কম, ভেতরে আরও বেশি। পৃথিবী সূর্যের থেকে 13 লক্ষ গুণ বড়, 3 গুণ ভারী। সূর্যরশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, ঠিক আছে। আর হলুদ নক্ষত্র এর সাধারণ আয়ু ধরা হয় যে 1000 কোটি বছর তো হবে সূর্য, ঠিক আছে, সূর্যের যে এটা এই পয়েন্টটা বললাম। এবার আরেকটা পয়েন্ট আসছে, যেখানে বলা হচ্ছে যে চাঁদ ও সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্য থেকে অনেক বেশি কাছে। তাই আমরা সূর্য এবং চাঁদকে প্রায় আমরা একই রকম দেখতে থাকি, একই রকম আকৃতির মনে হয়। সূর্যের গায়ে উত্তাপ কম হলে, আমি আগে বললাম, এটাকে বলছে সৌর কলঙ্ক। এবার আমরা যাচ্ছি নেক্সট। আচ্ছা, তাহলে কি শুধু তারারাই দেখতে পাওয়া যাবে, মানে নক্ষত্র, শুধুমাত্র নক্ষত্র দেখি আকাশে দেখতে পাওয়া যাবে না? বলা হচ্ছে যে সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে শুক্র গ্রহকে সন্ধ্যা তারা হিসেবে দেখতে পাওয়া যায়, আবার এই শুক্র গ্রহকে পূর্বাকাশে সকালবেলা তারা হিসেবে দেখতে পাওয়া যায়। এবার আমাদের জানতে হবে গ্রহ কী জিনিস। গ্রহদের নিজস্ব কোনো আলো থাকে না, উত্তাপ থাকে না, নক্ষত্রের আলোয় আলোকিত হয়। নক্ষত্রের আকর্ষণেই আকর্ষিত হয়ে ওরা চারিদিকে, নক্ষত্রের চারিদিকে ঘুরে বেড়ায়, প্রদক্ষিণ করে, যেটাকে আমরা ভালোবাসে বলে থাকি প্রদক্ষিণ করা। তেমনি গ্রহ নক্ষত্রের থেকে অনেকটা ছোট হয়। এসব জিনিসগুলো আমাদের এই ছবি থেকে প্রচণ্ড ভালোভাবে ক্লিয়ার, যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এরা সবাই কী করছে, সূর্যকে প্রদক্ষিণ করছে, সূর্য থেকে আলো নিচ্ছে, এবং সূর্য এদের থেকে অনেক বেশি বড়। এছাড়া বাকি জিনিসপত্রগুলো যেগুলো বললাম, যে এর কোনো নিজস্ব উত্তাপ নেই, নিজস্ব আলো নেই, ক্লিয়ার হয়ে গেছে। এবার কী হয় না, আমাদের এটা বলি, এই যে প্রথম চারটে গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এগুলোকে বলা হয় ইনার প্ল্যানেট, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এদেরকে বলা হয় আউটার। ইনার মানে হচ্ছে অন্তস্থ গ্রহ, এবং আউটার মানে হচ্ছে বহিষ্ঠ। এখানেই বলে দিয়েছে যে সৌর পরিবারের ভিতরের দিকে অন্তস্থ যেগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এবং সৌর বাইরের দিকে অবস্থিত যেটা হচ্ছে তাদের বলা হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবার প্রতিটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, আবার সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে। শুক্র বাদে প্রতিটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এবং পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে। এবার দিকের হিসাবে জানতে হলে এরকমভাবে দেখা যায়, আমরা যখনই কোনো পরের দিকে ম্যাপ আছে, ঠিক আছে, এখানের মধ্যে যখনই আমরা ম্যাপ দেখবার চেষ্টা করব, বা কোনো ছবি দেখবার চেষ্টা করব ম্যাপের মাধ্যমে, তখন আমরা কী করব না, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এগুলোকে বুঝতে হবে। সহজ কনসেপ্ট। আমরা যখনই দেখব তখনই আমাদের আগের অংশটা, মানে আমাদের মুখের সামনের দিকে যে অংশটা হবে সেটা সবসময় আমরা উত্তর দিক হিসাবে দেখব, আর তার উল্টো দিকে হবে অবশ্যই দক্ষিণ দিক। আমাদের ডান হাতের দিকে যে দিকটা পড়বে সেটাকে পূর্ব দিক বলা হবে, এবং বাঁ হাতের দিকে যেটা পড়বে সেটা পশ্চিম দিক। এবার আরেকটা পয়েন্ট আছে, যেটা কিনা এরকম, যে এখানের মধ্যে আরও 4টে দিক আমরা ধরে থাকি। এটা কি জিনিস, এখানের মধ্যে সবসময় মনে রাখতে হবে আমরা উত্তর আর দক্ষিণ থেকে শুরু করব। দক্ষিণ থেকে শুরু করে যখনই আমি এদিকে যাই, তখন সেটাকে বলবো দক্ষিণ পূর্ব। আমরা পূর্ব দক্ষিণ বলবো না, দক্ষিণ পূর্ব বলবো। সেরকমই এদিকে বলবো দক্ষিণ পশ্চিম। উত্তর দিকের থেকে যখন আমরা পূর্ব দিকে যাচ্ছি, তাহলে এই দিকের যে ডাইরেকশনটা সেটাকে বলবো আমরা উত্তর পূর্ব। তেমনি যখন আমরা উত্তর দিক থেকে পশ্চিম দিকে তখন বলবো উত্তর পশ্চিম, ঠিক আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট। সেম বলে দিয়েছে যে আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে দেখতে পাবো এই আবর্তনটাকে শুক্র গ্রহের। বাকি সমস্ত কিছু কী হবে, বাকি সমস্ত কিছু নর্মালি যেরকম ঘুরে যে পূর্ব থেকে পশ্চিমে যাবে সেরকম, ঠিক আছে। কিন্তু ভুল বললাম, শুক্রটা হবে কি না, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করবে না, মানে বাকি সবাই পশ্চিম থেকে পূর্ব, আমাদের পৃথিবীও পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, যার কারণে আমাদের পূর্ব দিক থেকে সূর্য দেখতে পায়, পূর্ব দিক থেকে দেখতে পায়, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আমাদের আবর্তন করছে, এটা জানতে হবে, ব্যাস, এর থেকে বেশি কিছু না। ক্লিয়ার? এবার আসছে আমাদের পরের পয়েন্ট, যেটা হচ্ছে বিভিন্ন গ্রহের মধ্যে আমরা কিছু সঠিক জিনিস জানবার চেষ্টা করব। প্রথমত তো আমাদের মনে রাখতে হবে যে প্রথমে আছে সূর্য, তারপর দিক থেকে কী কী আছে। প্রথমে আছে বুধ, তারপর
শুক্র, তারপর পৃথিবী, তারপর মঙ্গল। তো প্রথমে বুধের ব্যাপারে বলছে, বুধ বোঝা যাচ্ছে প্রথম গ্রহ আমাদের বুধ হবে, এবং তারপরে আমরা সবচেয়ে কাছের গ্রহের পরে যাব যে ধূসর রঙের হয়ে থাকে, এবং বাকি সূর্যের দিকে তার উষ্ণতা সূর্য থেকে বাইরের দিকে তার উষ্ণতা 430 ডিগ্রি, আবর্তন খুব কম দিনে হয়ে থাকে, পরিক্রমণও 88 দিন, খুব কম সময় নেয়। আমরা কি বললাম এখন যে শুক্র এমন একটা গ্রহ যেটা কিনা ঘড়ি কাটার দিকে ঘুরে থাকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে, বাকিগুলো সব পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। তো সেরকমই শুক্র। তো শুক্রকে আমাদের পৃথিবীর সব থেকে মানে কাছাকাছি, মানে একই রকম সমান মাপের হয় বলে অনেক সময় যমজ গ্রহও বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং এটা সমান মাপের হয়ে থাকে। সূর্য থেকে দূরত্ব একটু বেশি হবে, মানে দূরত্বটা ওই 10.7 দিয়েছে আবর্তন পরিক্রমণ গতি। সেমনি এখানের মধ্যে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা বলছে সূর্য জগতের উষ্ণতম গ্রহ এবং প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকে, উষ্ণতা খুব বেশি। শুক্র গ্রহের সব থেকে বেশি কী আছে? কার্বন ডাই অক্সাইড। যার কারণে বুধ সব থেকে কাছে থাকা সত্ত্বেও উষ্ণতা কিন্তু সব থেকে বেশি শুক্র গ্রহে। আচ্ছা, এবার পরের পয়েন্টে যাচ্ছি আমরা। আমাদের পৃথিবী এমন একটা অবস্থানে অবস্থান করে যেখানের মধ্যে জলকে আমরা তরল হিসাবে পেতে পারি। খুব কাছে থাকলে সেটা বাষ্প হিসাবে পেতাম, খুব দূরে থাকলে সেখানে বরফ হিসাবে পেতাম। এই জোনের মধ্যে, যে জায়গার মধ্যে আমরা এই ধরনের জীব সৃষ্টির যে অনুকূল অবস্থা দেখতে পাই, সেটা হচ্ছে যেমন পৃথিবীর মতন তাদের বলা হয় গোল্ডি লক জোন বলা হয়। তেমনি এখানের মধ্যে বলেছে সৌরজগতের মধ্যে একমাত্র এমন গ্রহ যেখানের মধ্যে প্রাণ বা জীবন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর এখানের মধ্যে বলা হয়েছে যে গড় তাপমাত্রা 15 কোটি কিলোমিটার দূরে, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড আবর্তন এবং পরিক্রমণ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নীল গ্রহ নীল রঙে দেখায় বলে নীল গ্রহ বলা হয়। জলের জন্য নীল দেখতে পাওয়া যায় মহাকাশ থেকে। এবার হচ্ছে মার্স বা মঙ্গল গ্রহ। মঙ্গল এমন একটা গ্রহ যেখানের মধ্যে জলের অস্তিত্ব পাওয়া গেছে, মানে জল ছিল, এই ধরনের খোঁজ চলছে। আচ্ছা, এখানের মধ্যে প্রচুর ফেরাস অক্সাইড বা লোহা দেখতে পাওয়া যায়, তাই লাল গ্রহ বলা হয়ে থাকে। এবার এরও প্রায় আবর্তন গতি পৃথিবীর মতনই 24 ঘন্টা 37 মিনিট, কাছাকাছি। আর পরিক্রমণ গতি 687 দিন। এরপরে আউটার প্ল্যানেটস বা যেগুলো আমরা বললাম বহিস্থ গ্রহ, তাদের ব্যাপারে বলা হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। তো বৃহস্পতির মধ্যে থেকে মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি হচ্ছে বৃহস্পতির। এটি খুব বড় গ্রহ, তাই অবশ্যই মাধ্যাকর্ষণ শক্তি যেহেতু আমাদের ভরের উপর নির্ভর করে, তাই এটা অবশ্যই বড় গ্রহ এবং ভরও বেশি আছে। ঠিক আছে, এবার হচ্ছে দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার, তাপমাত্রা -150 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পরিক্রমণ প্রায় 12 বছর, পৃথিবীর 12 বছরে একবার পরিক্রমণ করবে। এরপর হচ্ছে শনিতে একমাত্র হচ্ছে যাদের রিং দেখতে পাওয়া যায়, বলয় দেখতে পাওয়া যায়, উজ্জ্বল 7টা বলয়। এবার এগুলো কী দিয়ে তৈরি হয়? ধূলিকণা, বরফ এবং পাথরের টুকরো দিয়ে। ঠিক আছে, এবং ঘনত্ব জলের ঘনত্ব থেকেও কম। ঘনত্ব জিনিস কি? ঘনত্ব হচ্ছে গাঢ় বা ঘনত্ব হচ্ছে ওই আয়তনের মধ্যে কতটা পরিমাণে ভর রয়েছে এরকম। তো ঘনত্ব জলের থেকেও কম হয়ে থাকে এবং তাপমাত্রাও -184। সূর্য থেকে দূরত্ব অনেকটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিক্রমণ হচ্ছে প্রায় 29.5 বছর এই ধরনের। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি পরেরটাতে, ইউরেনাস আরও দূরে অবস্থিত হবে অবশ্যই। এখানে সব থেকে বেশি পাওয়া যায় মিথেন গ্যাস, যার কারণে কী হয়, এরা সবুজ রঙের, ইউরেনাসকে সবুজ দেখায়। ঠিক আছে, ইউরেনাস সবুজ কারণে কি মিথেন গ্যাস থাকে। এবং শীতলতম গ্রহ, আচ্ছা, সবথেকে উষ্ণতর কাকে বললাম? সবথেকে উষ্ণতর কে ছিল? শুক্র গ্রহ। সবথেকে উষ্ণ ছিল শুক্র গ্রহ। তেমনি সবথেকে ঠান্ডা গ্রহ কোনটা হবে? ইউরেনাস। এবার -216 এবং এখানে মিথেন থাকে, তাই সবুজ, শীতলতম, 84 বছরে ঘুরে একবার। দূরে যত যাবে না তত বেশি পরিমাণে টাইমটা বেশি লাগতে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে নেপচুন হচ্ছে আমাদের মিথেন আর হিলিয়াম বেশি থাকায় নীল, আবার নীল রঙের। মিথেন আর হিলিয়াম, ওখানে মিথেন ছিল শুধুমাত্র, যার কারণে কিন্তু ইউরেনাস সবুজ দেখাচ্ছিল, কিন্তু এখানে মিথেন আর হিলিয়াম দুটো থাকাই এটা নীল রঙের দেখাচ্ছে। এছাড়া দূরত্ব 450 কোটি কিলোমিটারের মতন এখানে বলেছে। ঠিক আছে, প্রায় বলতে পারা যায়। এবার যে জিনিসটা জানা উচিত যে প্লুটোর ব্যাপারে। প্লুটো হলো এক ধরনের বামন গ্রহ অর্থাৎ গ্রহ, কিন্তু গ্রহর মতন আচরণ করবে না, অর্থাৎ তাদের কোনো কক্ষপথ মানে যে পথে প্রদক্ষিণ করে সেই পথটা কিন্তু ঠিকভাবে থাকবে না। বামন গ্রহ মানে হচ্ছে যেমন হচ্ছে প্লুটো, অর্থাৎ গ্রহের মতন আচরণ করবে না, অর্থাৎ যেমন কোনো একটা জিনিসের কক্ষপথ থাকবে না। কোনো একটা গ্রহ এমন গ্রহ যাদের কক্ষপথের ঠিক নেই, কোনো সময়ের ঠিক নেই যে পরিক্রমণ কত দিনে করবে। তো সেরকমই প্লুটো সেরকমই ছিল। ঠিক আছে, তার জন্য এটাকে আগে গ্রহ হিসাবে মানা হলে পরের দিকে এটাকে গ্রহ মাপ থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় বামন গ্রহ। 2006 সালে এই ধরনের জ্যোতির্বিজ্ঞানীরা এরকম বা প্লুটোকে বামন গ্রহ ঘোষণা করে দেন। এবার হচ্ছে উপগ্রহের ব্যাপারে বলছে। যারা
যাদের নিজস্ব আলো এবং উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরতে থাকে। আমাদের যেমন পৃথিবীর চাঁদ হচ্ছে একমাত্র উপগ্রহ, যেটির দূরত্ব আমাদের থেকে প্রায় 3,84,000 কিলোমিটার, এবং এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 1/6 অংশের সমান। পৃথিবীর 1/6 অংশের সমান হচ্ছে মাধ্যাকর্ষণ, অর্থাৎ যে বলে টানবে, পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে টানছে, সেই বলটা যতটা লাগবে তার থেকে 1/6 অংশ লাগবে চাঁদে। অর্থাৎ যদি আমরা এখান থেকে একটু যে পরিমাণ বল দিয়ে একটু উঠবার চেষ্টা করলে, ঝাঁপালে, যতটা পরিমাণে আমরা উচ্চতায় লাফালে উঠবো, সেখানে গিয়ে সেই একই ফোর্স লাগালে, একই বল লাগালে সেখান থেকে 6 গুণ বেশি মানে উঠতে পারবো। ঠিক আছে, এই ধরনের জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়, যে আমি বললাম যেরকম সেরকমই বলেছে এখানের মধ্যে। এছাড়া বলছে আবর্তনের ক্ষেত্রে নিজের আবর্তন অর্থাৎ কী জিনিস, আবর্তন ধরনে হচ্ছে এই পৃথিবীর এখানের মধ্যে আমাদের অক্ষ আছে, পৃথিবী নিজে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে, সেটাকে বলছে আবর্তন। আর যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তখন সেটাকে বলা হয় পরিক্রমণ, যেটা হচ্ছে কিনা 365 গড়ে। এবার এবার সেটাই যখন আমাদের চাঁদের ক্ষেত্রে হবে, তখন সেটা হবে চাঁদের ক্ষেত্রে আবর্তন হচ্ছে পরিক্রমণ হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরবে, পৃথিবীর চারিদিকেও ঘুরবে, আবার পৃথিবী যেহেতু সূর্যের চারিদিকে ঘুরছে, এরকম হচ্ছে আর কি। পৃথিবী এই তো সূর্য থেকে পৃথিবী এভাবে ঘুরছে, পৃথিবী যখন এখানে ছিল তখন চাঁদ এখানে ঘুরছিল, তেমনি পৃথিবী আর একটু এগিয়ে যাবে তখন আবার চাঁদ ঘুরবে। তো এইখানে ঘুরছে, আবার নিজের অক্ষেও ঘুরছে, আবার এ নিজের অক্ষেও ঘুরছে, আবার এ সূর্যকেও ঘুরছে। মানে মোট কথা কক্ষপথের পরিবর্তন হবে, কিন্তু সর্বদাই কী হবে কিনা পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তো সেখানেই বলছে 27 দিন 8 ঘন্টায় একবার পুরোপুরি পৃথিবীকে ঘুরে নেবে। আর একটা দিন রাত যেটা আমরা যেরকম হয় সেরকমও একটা দিন রাত হতে থাকবে। ঠিক আছে, এবার যেটাকে বলে চন্দ্রকলা। কী হয় না, আমাদের অমাবস্যা হয় আর পূর্ণিমা হয়। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত আমরা দেখতে পারি যে চাঁদের যে আলোটা সেটা বাড়তে থাকে, মানে চাঁদ আগে ডিসেন্ট চেপে থাকে, আবার সেখান থেকে যেতে যেতে পূর্ণিমাকে আমরা পুরোপুরি গোলাকাকৃতির মতন দেখতে হয়। তো সেটাই বলছে, সেটাকে বলছে চন্দ্রকলা। এবং একবার এই পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রমাস বলে, মানে 15 দিন পর একবার করে হয়ে থাকে। তার জন্য মধ্যে দুবার, একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত, না 15 দিনে একটা পূর্ণিমা হওয়ার পর একটা অমাবস্যা 15 দিনের পর হবে, তার 15 দিন পর পূর্ণিমা হবে, মানে 1 মাস পর হচ্ছে পূর্ণিমা। তো এটাকে বলছে চন্দ্রমাস বলা হচ্ছে। ঠিক আছে, পৃথিবীর একটাই উপগ্রহ আমি বললাম, চাঁদ মঙ্গলে 2টো, ডাইমোস আর ফেবোস। বৃহস্পতির সব থেকে বেশি 67টা, বৃহস্পতির সব থেকে বড়, বৃহস্পতি সব থেকে বেশি থাকবে গ্যানিমিড আর ইউরোপা, তার মধ্যে বিশেষ। ঠিক আছে, শনির 53টা আছে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে টাইটান। আচ্ছা, এই টাইটান আর ট্রাইটনের মধ্যে কনফিউশন হতে পারে। টাইটান হচ্ছে শনির, আর নেপচুনের হচ্ছে ট্রাইটন। ওকে, টয়ের ফল আকার আছে। আর ইউরেনাসের হচ্ছে মিরান্ডা, 27টা আছে ইউরেনাসের। ঠিক আছে, এবার যেটা হচ্ছে ধূমকেতুর কথা আর আমাদের গ্রহাণুপুঞ্জের কথা। প্রথম বলছে গ্রহাণুপুঞ্জ কাকে বলছে আর ধূমকেতু কাকে বলছে। গ্রহাণুপুঞ্জ, গ্রহের মধ্যে যখন ছোটো ছোটো জ্যোতিষ্ক গ্রহাণু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদেরকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। এবং মঙ্গল আর বৃহস্পতির মাঝে এই ধরনের অনেক গ্রহাণুপুঞ্জ দেখতে পাওয়া যায়। আগে বলেছিলাম যে অ্যাস্ট্রয়েড, যেটাকে বলছি আমরা অ্যাস্ট্রয়েড বেল্ট, সেটা হচ্ছে মঙ্গল আর বৃহস্পতির মধ্যেখানে। তো সেটাগুলোকেই বলছে গ্রহাণুপুঞ্জ, মানে পাথর, মোট কথা পাথরের মতন ছোটো ছোটো জ্যোতিষ্ক দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, এবং সেরেস হলো এরকমই একটা জ্যোতিষ্ক, এই গ্রহাণু। ঠিক আছে, এবার একটা হচ্ছে ধূমকেতু মানে হচ্ছে আগের দিকে আলো থাকবে এবং পিছন দিকে ঝাঁটার মতন ছাওয়া সেটা হবে যাবে। তো সেটা ধরনের লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। সূর্যের কাছাকাছি এই ধূমকেতু এলে গ্যাস ধুলো জ্বলতে শুরু করে এবং লেজের মতন আকৃতি নিয়ে নেয়। এরকমই একটা খুব নাম করা ধূমকেতুর হচ্ছে হ্যালির ধূমকেতু, যেটা 76 বছর পর দেখা যায়। ঠিক আছে, এবার হচ্ছে উল্কা, যেটাকে আমরা মোট কথা তারা খসা বলে থাকি সাধারণ ভাষায়, সেটাই বলছে উল্কাপাত বলে। এবার উল্কার ব্যাপারে বলছে যে মেঘহীন রাত্রিবেলা যদি আমরা দেখি তাহলে দেখি যে তারা খসছে, সেটাকে আমরা বলবো মিটিরয়েড বা উল্কা। এবার এটা কি হয় না, যখন উপর থেকে এই ধরনের যে বিভিন্ন ধরনের ধূমকেতু হতে পারে, গ্রহাণুপুঞ্জের ভাঙা অংশ যখন মহাকাশে ছড়িয়ে যায় এবং পৃথিবীর আকর্ষণের কারণে যখন তারা পৃথিবীর দিকে চলে আসে, ঠিক আছে, পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে তখন প্রচণ্ড বেগে ছুটতে থাকে। এবং পৃথিবীর মধ্যে কী আছে, বিভিন্ন ধরনের স্তর আছে, এবং যে বাইরের স্তরগুলি আছে সেগুলো প্রচণ্ড গরম, এবং তার সাথে কী থাকে, বাতাস থাকে। এবার এর ফলে ঘষা লাগতে শুরু করে এদের অংশগুলো এবং জ্বলতে শুরু করে। ঠিক আছে, তখন আকাশের মধ্যে কী হবে, আকাশের মধ্যে অল্প আলো থাকলে কী হবে, সেটা অন্ধকারের মধ্যে জ্বলতে শুরু করে। তাই আমরা সেটাকে অন্ধকারে মনে হয় যে যেন তারা খসে পড়ছে, কিন্তু তারা খসে পড়ে না, সেটাকে বলে আমাদের উল্কা বা মিটিওর।
আর মিটিওর শাওয়ার যেটাকে বলে, মানে উল্কা বৃষ্টি যেটা হচ্ছে, তখন বড় বড় কিছু কিছু সময় হয় যেখানের মধ্যে অনেক পরিমাণে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এরকমভাবে বিজ্ঞানীরা বলে থাকেন। তখন দেখতে পাওয়া যায় আকাশে এক একটা সময়ে প্রায় 10টা করে 12টা করে প্রায় দেখতে পাওয়া যায়, এই ধরনের উল্কা বৃষ্টি বলা হয়। এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিভিন্ন সময়ে এই উল্কা বৃষ্টি দেখতে পাওয়া যায় এবং লোকেশনগুলো ঠিক করে দেয় যে এই টাইমে এই দিনে দেখতে পাওয়া যাবে। এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার। আচ্ছা, এছাড়াও আরও কয়েকটা জিনিস আছে এখানের মধ্যে, যেটা হচ্ছে আর 3টে কথা আছে, বলে নিই। যেখানে বলছে যে মহাকাশে আমরা যেতে পারি। এখন কনসেপ্ট হচ্ছে মহাকাশে যাবো কীভাবে, মহাকাশে কীভাবে যাবে, কৃত্রিম উপগ্রহ কীভাবে পাঠানো হয় না। এখানের মধ্যে যদি আমরা বলি যে একটা গাড়ি থাকে, আমরা যে কোনো জায়গায় যেতে গেলে কী করি, একটা গাড়ি থাকবে, সেই গাড়ির মধ্যে চাপবো, তারপর চলে যাবো, আবার সেই গাড়িতে চেপে চলে আসবো। ঠিক সেইভাবেই মহাকাশ যান থাকে, মহাকাশ যাত্রার ক্ষেত্রে। কিন্তু অনেক সময় অনেক কী হয় না, এমন যান আছে যেগুলো শুধুমাত্র যাওয়ার জন্য, কিন্তু ফেরত আসার জন্য। কিন্তু যদি মানুষকে যেতে হয় তাহলে মানুষকে ওখান থেকে ফিরেও আসতে হবে। তাহলে এমন অনেক যান আছে যেগুলো ওখানের মধ্যে দিয়ে ফিরে আসতে পারে। যেগুলো ফিরে আসতে পারে সেগুলো বলছে স্পেস শাটল, ঠিক আছে, যেগুলো চড়ে আমরা ফিরে আসতে পারি। আর যেগুলো যাচ্ছে রকেট, এমন রকেট আছে যেগুলো আর ফিরে আসে না, সেগুলো আছে। সেগুলো কিসের জন্য ব্যবহার করবে? মানুষকে পাঠাতে ব্যবহার করবে না, ওদেরকে ব্যবহার করবে স্যাটেলাইট পাঠাতে, কৃত্রিম উপগ্রহ পাঠাতে, ঠিক আছে। এবং এবার আরেকটা জিনিস হয় যে স্পেস শাটল এর মাধ্যমে যখন কেউ যাবে তখন কি করবে না, ওরা একটা সময় ছিল যখন বিজ্ঞানীরা নিজেরা কী করবে না, বিভিন্ন ধরনের জিনিসপত্র ঠিক করবার জন্য কোনো যে স্পেস স্টেশন ঠিক মানে বাইরে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, তখন কী করতো না, স্পেস স্যুট পরে স্পেস ওয়াক করতো, সেই পোশাকটাকে বলতো স্পেস স্যুট। এবার হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেটা আমরা বললাম স্যাটেলাইট, সেই স্যাটেলাইটকে পাঠানোর জন্য রকেট ব্যবহার করা হয়, তার জন্য আর ফিরে আসতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু এখন কী করা হয় না, বিজ্ঞানীরা চাইছে যাতে ওই জিনিসপত্রগুলো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাই আমরা ওই ধরনের রিইউজেবল রকেট তৈরি করবার চেষ্টা করছি, ঠিক আছে। কিন্তু যাতে আমরা সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে কী হবে, নষ্ট হবে না, পদার্থগুলো নষ্ট হবে না, সম্পদের ব্যবহার হবে, বারবার ব্যবহার করতে পারবো আমরা। ঠিক সেরকমভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু জেনারেলি আমরা কী করি না, ওখানের মধ্যে যাওয়ার জন্যই শুধুমাত্র করা হয়ে থাকে। ভারতের মধ্যেও এই ধরনের স্যাটেলাইট তৈরি করা হয়ে থাকে এবং সেখানের মধ্যে কৃত্রিম উপগ্রহকে একটা জায়গায় রেখে দেওয়া হয়, যাতে কী হবে না, কৃত্রিম উপগ্রহ বিভিন্ন ধরনের ছবি নেবে, পৃথিবীর ছবি নেবে, ঠিক আছে। এখানের মধ্যে আবার অনেক ধরনের দূরবীনও তৈরি করবে, যে দূরবীনগুলো আবার ছবি নেবে, হয়তো দূরবীনগুলোও ছবি নেবে। তো এই ধরনের জিনিসপত্র হয়ে থাকে। সূর্যের ছবি নিতে পারে, বাইরের দিকে জেমস ওয়েব টেলিস্কোপ দ্বারা ছবি নিতে পারে। উপগ্রহের সম্পর্কে যেটা বলা হচ্ছিল, যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা কী করবো তাহলে না, জানতে পারবো যে বিভিন্ন ধরনের যে পৃথিবীর মধ্যে কী কী ঘটনা চলছে, পৃথিবীর মধ্যে কীরকমভাবে কী চলছে না চলছে, বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করবো এবং তার ফলে আমরা খুব আবহাওয়ার পূর্বাভাস, সামুদ্রিক পরিবহন, এই সমস্ত বিভিন্ন ধরনের আগাম সতর্কতা নিতে পারবো। এবার যেটা জানা উচিত যে এখানের মধ্যে 2012 সালে কিউরিওসিটি রোভার নামে মঙ্গলে অবতরণ করে। এবার এই রোভার জিনিসটা কি, রোভার জিনিসটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে যেমন পৃথিবীর মাটিতে যেরকম কোনো একটা গাড়ি চলে বেড়ায়, ঠিক সেরকমভাবে পৃথিবী থেকে কী করা হয়, এই ধরনেরই একটা গাড়ির মতন ব্যবস্থা সৃষ্টি করা হয়, যেখানে কী করবে না, পৃথিবী থেকে ছাড়া হবে এবং সেটা মঙ্গল গ্রহে পৌঁছায়, মঙ্গল গ্রহের সারফেসে নামে, অর্থাৎ ভূত্বকে নামে, এবং সেখান থেকে কী করে, বিভিন্ন ধরনের স্যাম্পল কালেক্ট করে, বিভিন্ন ধরনের জিনিসপত্রের ব্যাপারে ছবি তোলে, ঠিক আছে। এই ধরনের কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে রোভার করে। এবার যদি আমি ভালো করে একটা রোভারের ছবি দেওয়া আছে, সেটাকে যদি আমরা ভালো করে দেখি, তাহলে এটা দেখতে পাওয়া যাবে যে এটাকে রোভার বলছে, যেখানে আমাদের দেখতে পাচ্ছি চাকা রয়েছে, ক্যামেরা আছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, ঠিক আছে, এগুলো। এবং এরা কী করবে, চলবে, এবং তারা সেন্সারও থাকে, যাদের মধ্যে কী করবে যে সেখানের মধ্যে কোনো যেন ধাক্কা যেন না লাগে, এই ধরনের কাজও থাকে। তো এরা কী করবে, এখানের মধ্যে মাটি আছে কিনা, জল আছে কিনা, আবহাওয়া, প্রাণীর অস্তিত্ব আছে কিনা, এই সঙ্গে গবেষণা করবে, ঠিক আছে। মোট কথা অস্তিত্ব আছে কিনা এটাই জানবার জন্য, প্রাণীর অস্তিত্ব আছে কিনা জানবার জন্য কিন্তু এটা তৈরি করা হয়। ভারতের ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে গবেষণা কেন্দ্র, যেখানের মধ্যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাহলে কী করা হবে, স্পেস রিলেটেড কাজ করা হবে। যেরকম প্রথম হচ্ছে আমাদের আর্যভট্ট ছিল প্রথম কৃত্রিম উপগ্রহ, এছাড়া ভাস্কর 1, ভাস্কর 2 ইনসেক্ট রয়েছে। রাকেশ শর্মা ছিলেন প্রথম মহাকাশচারী এবং প্রথম চন্দ্রযানের চন্দ্রে অবতরণ করেছিলেন তিনি, যে যন্ত্রটা যেটা ভারতের, সেটা হচ্ছে চন্দ্রযান। এছাড়াও চন্দ্রযানের বিভিন্ন ধরনের আরও আমরা দেখতে পাবো 2, 3 এই ধরনের বিভিন্ন ধরনের চন্দ্রযানের প্রকল্প এখনও চলছে, 5 পর্যন্ত চলছে, এবং এরা ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করবে, চেষ্টা করছে যাতে চাঁদের মাটি থেকে কোনো একটা সেখানের যে পদার্থ সেটা তুলে নিয়ে আসার চেষ্টা করবে, যাতে সেই স্যাম্পেলটা কালেক্ট করে সেগুলোর উপর যাতে গবেষণা করা যায়, সেই দিকে চেষ্টা করবে। এবার চন্দ্রগ্রহণ সম্পর্কে বলতে, তখন চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, অর্থাৎ চাঁদের কোনো আলো নেই, তার মানে সূর্যের আলোতে চাঁদ আলোকিত হবে এবং তারপর রাত্রিবেলা আমরা চাঁদকে দেখতে পাবো, ঠিক আছে।
এবার পৃথিবী যদি মাঝখানে চলে আসে তাহলে চাঁদের উপর আর সূর্যের আলোটা যাবে না, তো চাঁদকে আমরা দেখতে পাবো না। কিন্তু যখন পৃথিবী আরেকটু এগিয়ে যাবে তখন আমরা কী দেখতে পাবো, আস্তে আস্তে যেন চাঁদটা বড় হচ্ছে। ঠিক আছে, ঠিক তবে আগে যদি অবস্থানে থাকতো, অর্থাৎ যদি এই অবস্থানে থাকতো, ঠিক আগের অবস্থানে যদি থাকতো, অর্থাৎ যদি এই অবস্থানে থাকতো, তাহলে আমরা কী দেখতে পেতাম, যে এখানে মনে হচ্ছে যেন চাঁদটাকে আস্তে 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 ঢেকে দিচ্ছে, চন্দ্র গ্রাস হচ্ছে। ঠিক আছে, এটা বলছে। আর যখন এই অবস্থা থেকে এগিয়ে যাবে তখন মনে হয় চাঁদটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। ঠিক আছে, তেমনি সূর্যগ্রহণও হয়, অর্থাৎ চাঁদ যখন পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসবে, এবার চাঁদের যে আকৃতিটা সেটা সূর্যের থেকে অনেক ছোট। সবসময় যে চাঁদ যে সূর্যকে পুরোপুরি ঢাকবে সেরকম হয় না, পুরোপুরি ঢাকলে তখন সেখানে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, সেটাকে বলা হয় পূর্ণ সূর্যগ্রহণ। তেমনি যদি হালকা করে অর্ধেকটা ঢেকে দেয়, ঠিক আছে, তখন সেটাকে বলবে, যেমন এরকম হলো তখন কিছুর মতো লাগবে দেখতে, এটা যেন একটা রিংয়ের মতন লাগবে, যেখানে এই অংশ যেটা পূরণ করছে সেখানের মধ্যে দেখতে পাওয়া যাবে কী জিনিস, আলো দেখতে পাওয়া যাবে, বাকিটা কিন্তু অন্ধকার থাকবে, তো সেটাকে বলছে আংশিক। এইবার কয়েকটা ফ্যাক্ট দিয়েছে যে আমাদের প্রথম যিনি গিয়েছিলেন সেটা হচ্ছে নীল আর্মস্ট্রং, এডুইন অস্ট্রিন চাঁদে গিয়েছিলেন প্রথমবার। প্রথম মহাকাশ যাত্রী, প্রথম যাত্রী যিনি ছিলেন সেটা হচ্ছে রাশিয়ার একটা কুকুর ছিল লাইকা, খুবই বুদ্ধিযুক্ত একজন ট্রেন্ড করে পাঠানো হয়েছিল, যাতে সম্পূর্ণভাবে জানা যায় যে অ্যাকচুয়ালি মানুষকে প্রথমবারে পাঠালে কী সমস্যা হতে পারে, কোনো রেডিয়েশন আছে কিনা বা অন্য কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে কিনা তার জন্য। তারপরে ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মহাকাশচারী, এবং ভ্যালেন্টিনা তেরেস্কোভা ছিলেন প্রথম মহিলা। এছাড়া ছিল কল্পনা চাওলা, যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা, এবং সুনিতা উইলিয়ামস। এখন সবথেকে বেশি সময় উনি যখন গিয়েছিলেন কিছু সময় আগে, তখন কী হয় না, কিছু সময়ের জন্য স্পেস ক্রাফটে কিছু প্রবলেম হওয়ার কারণে ওরা ফিরতে পারেনি। তো এই দ্বিতীয় সবথেকে বেশি ওখানে সময় মহাকাশে কাটিয়ে এসেছেন তিনি, মানে প্রথম সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, এবং দ্বিতীয় আমাদের জন্য সবথেকে এটা যে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী ছিলেন তিনি। ঠিক আছে, এইগুলো ছিল আমাদের পুরো প্রথম চ্যাপ্টার। এখানে কিছু চাঁদের ব্যাপারে দেওয়া আছে, যে চাঁদের সারফেস কীরকম দেখতে হয়, এবং কিছু ছোটো জিনিসপত্র দেওয়া আছে। ঠিক আছে, এর সাথে চ্যাপ্টারটা শেষ হচ্ছে।